তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 15 পেপার অর্থাৎ কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স এই পেপারের মডিউল 2 থেকে দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কমিটি ব্যবস্থার একটি তুলনামূলক আলোচনা করো। কিভাবে প্রশ্নের অ্যান্সার গুছিয়ে লিখতে হয় সেটা ভালো করে বুঝে নাও। অ্যান্সার শুরু হচ্ছে। আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইনসভার কাজের পরিধি এবং জটিলতা বহুগুণ বৃদ্ধি পাওয়ায় কমিটি প্রায় অপরিহার্য হয়ে উঠেছে। আইনসভার সদস্যদের সময়ের অভাব এবং বিশেষজ্ঞ জ্ঞানের সীমাবদ্ধতার কারণে বিলের খুঁটিনাটি বিচার বিশ্লেষণের ভার ছোট ছোট কমিটির হাতে তুলে দেওয়া হয়। তবে শাসন ব্যবস্থার প্রকৃতির পার্থক্যের কারণে বিভিন্ন দেশে এই ব্যবস্থার রূপ ও কার্যকারিতা ভিন্ন। ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনতান্ত্রিক কাঠামোর পার্থক্যের কারণে তাদের কমিটি ব্যবস্থার মধ্যেও সুস্পষ্ট এবং মৌলিক পার্থক্য পরিলক্ষিত হয়। নিচে এই দুই দেশের কমিটি ব্যবস্থার তুলনামূলক আলোচনা করা হলো। এবারে প্রথম পয়েন্ট হচ্ছে শাসনতান্ত্রিক কাঠামোর প্রভাব। ব্রিটেনের সংসদীয় শাসন ব্যবস্থা বিদ্যমান থাকায় সেখানে আইনসভা বা কমন সভার প্রাধান্যই চূড়ান্ত, অর্থাৎ ব্রিটেনের আইনসভার নিম্নকক্ষের নাম কমন সভা, তাই বলা হচ্ছে এখানে কমন সভার প্রাধান্যই চূড়ান্ত। ক্যাবিনেট বা মন্ত্রিসভা আইনসভার কাজে নেতৃত্ব দেয়, ফলে ব্রিটিশ কমিটিগুলি স্বাধীন সত্তার অধিকারী নয়, তারা মূলত আইনসভার অধীনস্থ সংস্থা হিসাবে কাজ করে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলবৎ থাকায় কংগ্রেস এবং শাসন বিভাগ সম্পূর্ণ আলাদা। তাই মার্কিন কংগ্রেসের কমিটিগুলি অত্যন্ত শক্তিশালী এবং স্বাধীনভাবে কাজ করতে সক্ষম। উড্রো উইলসন এই কারণেই মার্কিন কমিটিগুলিকে ক্ষুদ্র আইনসভা বলে আখ্যায়িত করেছিলেন। তারপরে পরের পয়েন্ট, বিলের ভাগ্য নির্ধারণ ও নিয়ন্ত্রণ। এখানে কি বলা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে আইন প্রণয়নের ক্ষেত্রে কমিটিগুলির ভূমিকা চূড়ান্ত এবং নির্ধারক। সেখানে বিল উত্থাপন হওয়ার পর প্রথমেই তা সংশ্লিষ্ট কমিটিতে পাঠানো হয়। কমিটি চাইলে বিলটিকে সম্পূর্ণ পরিবর্তন করতে পারে বা অনির্দিষ্টকালের জন্য ফেলে রেখে বাতিল করে দিতে পারে। এই পদ্ধতিকে পিজিয়ন হোলিং বলা হয়। ব্রিটেনে বিলের মূল নীতি আইনসভায় অনুমোদিত হওয়ার পর পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার জন্য কমিটিতে পাঠানো হয়। ব্রিটিশ কমিটি কোনো বিল বাতিল করতে পারে না, কেবল প্রয়োজনীয় ভাষাগত ও গঠনগত সংশোধন করতে পারে। এবার হচ্ছে শাসন বিভাগের সাথে সম্পর্ক। ব্রিটিশ শাসন ব্যবস্থায় মন্ত্রীরাই সাধারণত গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করেন এবং তারাই কমিটির কার্যকলাপে নেতৃত্ব দেন বা গভীরভাবে যুক্ত থাকেন। ক্যাবিনেটের ইচ্ছায় কোনো বিল কমিটিতে সহজে পাস হয় না। বলছে ক্যাবিনেটের ইচ্ছা ছাড়া কোনো বিল কমিটিতে সহজে পাস হয় না। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন বিভাগের সদস্যরা আইনসভার বা তার কোনো কমিটির সদস্য হতে পারেন না। মন্ত্রীরা সরাসরি কমিটির কাজে হস্তক্ষেপ করতে পারেন না, ফলে মার্কিন কমিটিগুলি শাসন বিভাগের প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে তথ্য সংগ্রহ ও বিলের বিচার বিশ্লেষণ করতে পারে। তারপরে বলা হচ্ছে বিশেষীকরণ ও স্থায়ী কমিটির প্রকৃতি। মার্কিন কংগ্রেসে স্থায়ী কমিটিগুলি সুনির্দিষ্ট বিষয়ের ভিত্তিতে গঠিত হয় এবং এদের সদস্যরা দীর্ঘকাল একই কমিটিতে কাজ করার ফলে সংশ্লিষ্ট বিষয়ে ব্যাপক দক্ষতা ও বিশেষজ্ঞ জ্ঞান অর্জন করে। ব্রিটিশ কমিটিগুলি অতটা বিষয়ভিত্তিক বা বিশেষজ্ঞ নয়, সেখানে মূলত বিলের ভাষাগত ও কাঠামোগত ত্রুটি দূর করার ওপরে বেশি জোর দেওয়া হয় এবং বিল পাস হয়ে গেলে সেই বিল সংক্রান্ত কমিটির কাজ ফুরিয়ে যায়। এবার হচ্ছে চেয়ারম্যানের ক্ষমতা ও নির্বাচন। সেখানে কি বলা হচ্ছে, মার্কিন কমিটিতে চেয়ারম্যানের ক্ষমতা অপরিসীম। সাধারণত জ্যেষ্ঠতা নীতির ভিত্তিতে তারা নির্বাচিত হন এবং দলের শীর্ষ নেতৃত্বের ওপরে খুব একটা নির্ভরশীল থাকেন না। তারা চাইলে
বিলের আলোচনা আটকে দিতে পারেন বা বিলের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারেন। অপরদিকে ব্রিটিশ কমিটিতে চেয়ারম্যানের ভূমিকা মূলত একজন নিরপেক্ষ পরিচালকের। দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে তারা সভার কাজ পরিচালনা করেন এবং বিলের ভবিষ্যৎ নির্ধারণে তাদের ব্যক্তিগত ক্ষমতা অত্যন্ত সীমিত। তারপরে তথ্য সংগ্রহ ও তদন্তের অধিকার। মার্কিন কংগ্রেসের কমিটিগুলির একটি বিশেষ ক্ষমতা হলো অনুসন্ধান বা তদন্ত করার ক্ষমতা। তারা কোনো বিষয়ে তদন্তের জন্য সরকারি কর্মকর্তা বা সাধারণ নাগরিককে তলব করতে পারে এবং গণশুনানির আয়োজন করতে পারে। এই ধরনের শুনানি জনমত গঠনে বিশাল ভূমিকা রাখে। ব্রিটেনের কমিটিগুলির তথ্য সংগ্রহের অধিকার রয়েছে, তবে মার্কিন কমিটির মতো এগুলি তদন্ত করার ক্ষমতা বা গণশুনানির মাধ্যমে রাজনৈতিক প্রভাব বিস্তার করার সুযোগ খুবই সীমিত। এবার উপসংহার দিয়ে প্রশ্নের উত্তরটা শেষ করতে হবে। এবার দ্বিতীয় প্রশ্ন যদি দেখো, সেটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্নটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। একে কি আদর্শ যুক্তরাষ্ট্র বলা যায়? প্রথমেই তোমাকে কি করতে হবে? ইন্ট্রোডাকশান দিয়ে শুরু করতে হবে, ভূমিকা। এবারে এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, তবে তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ এখনও পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো আর এই সাবজেক্টে যদি ভাবো আমাকে খুব ভালো নম্বর পেয়ে পাস করতে হবে, তাহলে তোমরা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা আমাদের নোটস অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে পিডিএফ নোটসও কিনে নিতে পারো। দেখো, ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা দিয়ে আমি শুরু করছি। রাষ্ট্রবিজ্ঞানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সর্বপ্রাচীন এবং সর্বাপেক্ষা উল্লেখযোগ্য দৃষ্টান্তর হলো মার্কিন যুক্তরাষ্ট্র। 1787 সালে ফিলাডেলফিয়া সম্মেলনের মাধ্যমে প্রণীত মার্কিন সংবিধান বিশ্বের প্রথম একটি আধুনিক যুক্তরাষ্ট্রের জন্ম দেয়। আলেকজান্ডার হ্যামিল্টন এবং জেমস ম্যাডিসন প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর রূপরেখা তৈরি করেছিলেন তা আজও বিশ্বের অন্যান্য রাষ্ট্রের কাছে এক অনুকরণীয় মডেল। এবারে বৈশিষ্ট্যতে কি বলা হচ্ছে দেখো, 6টা এখানে বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে। প্রথম হচ্ছে দ্বৈত সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রে কেন্দ্র বা জাতীয় স্তরে একটি যুক্তরাষ্ট্রীয় সরকার এবং 50টি অঙ্গরাজ্যের জন্য পৃথক পৃথক রাজ্য সরকার রয়েছে। উভয় সরকারই সংবিধান থেকে নিজ নিজ ক্ষমতা লাভ করে এবং নিজ নিজ এখতিয়ারে স্বাধীনভাবে কাজ করে, যেমন আমাদের ভারতের ক্ষেত্রেও আছে। এবার লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। যুক্তরাষ্ট্রের সংবিধান একটি লিখিত দলিল। এটি অত্যন্ত দুষ্পরিবর্তনীয়, কারণ কংগ্রেসের উভয় কক্ষের, কংগ্রেস মানে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইনসভা আছে তার নাম কংগ্রেসের উভয় কক্ষের 2/3 সদস্যের সমর্থন এবং 3/4 অঙ্গরাজ্যের আইনসভার অনুমোদন ছাড়া এই সংবিধান সংশোধন করা যায় না, যা রাজ্যগুলোর ক্ষমতার সুরক্ষা কবচ, অর্থাৎ রক্ষা কবচও তোমরা বলতে পারো। এবার ক্ষমতার বন্টন। মার্কিন সংবিধানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সুস্পষ্টভাবে ক্ষমতা বন্টন করা হয়েছে। সংবিধানের 1 নম্বর ধারায় 8 নম্বর উপধারায় কেন্দ্রীয় সরকারের ক্ষমতাগুলো নির্দিষ্ট করা হয়েছে এবং 10ম সংশোধনীর মাধ্যমে অবশিষ্ট ক্ষমতা অঙ্গরাজ্যগুলোর হাতে অর্পণ করা হয়েছে। এবারে সংবিধানের প্রাধান্য, পরের পয়েন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানই হলো দেশের সর্বোচ্চ আইন। সংবিধানের 6 নম্বর ধারায় বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কোনো আইন যদি সংবিধান বিরোধী হয় তবে তা বাতিল বলে গণ্য হবে। তারপর স্বাধীন ও নিরপেক্ষ বিচারালয়। এখানে কি বলা হচ্ছে, একটি আদর্শ যুক্তরাষ্ট্রের অপরিহার্য শর্ত হলো স্বাধীন বিচার ব্যবস্থা। মার্কিন সুপ্রিম কোর্ট সংবিধানের রক্ষাকর্তা ও চূড়ান্ত ব্যাখ্যাকর্তা হিসাবে কাজ করে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে কোনো অধিকার বা ক্ষমতা নিয়ে বিরোধ দেখা দিলে সুপ্রিম কোর্ট তার মীমাংসা করে। এবার হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। সেখানে কি বলা হচ্ছে, মার্কিন আইনসভা বা কংগ্রেস 2টি কক্ষ নিয়ে গঠিত। উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ হচ্ছে হাউস অব রিপ্রেজেন্টেটিভ। সিনেটের প্রতিটি অঙ্গরাজ্য থেকে সমানভাবে 2 জন করে প্রতিনিধি পাঠানো হয়, যা অঙ্গরাজ্যগুলির সমমর্যাদা ও যুক্তরাষ্ট্রীয় নীতির অন্যতম প্রতীক। এবার পরের পয়েন্ট কি, পরের পয়েন্ট আদর্শ যুক্তরাষ্ট্র বলা যায় কিনা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা আদর্শ যুক্তরাষ্ট্র বলা যায় কিনা। এটাও 5 নম্বরের প্রশ্ন, এই শুধু পোর্শনটা দিয়ে আসতে পারে, ঠিক আছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি আদর্শ যুক্তরাষ্ট্র বলা যায়, বলছে মার্কিন যুক্তরাষ্ট্রকে কি একটি আদর্শ যুক্তরাষ্ট্র বলা যায়? এই প্রশ্নের উত্তরে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী
কেসি ওয়ার বলেছেন, মার্কিন সংবিধান হলো যুক্তরাষ্ট্রীয় কাঠামোর এক নিখুঁত রূপ। এটি আদর্শ যুক্তরাষ্ট্রের যেসব মৌলিক বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, যেমন দ্বৈত সরকার, লিখিত সংবিধান, ক্ষমতার সুনির্দিষ্ট বন্টন, স্বাধীন বিচার ব্যবস্থা, তার প্রতিটি মার্কিন শাসন ব্যবস্থায় পূর্ণ মাত্রায় বিদ্যমান। এই কারণে ঐতিহ্যগতভাবে একে আদর্শ যুক্তরাষ্ট্র ধরা হয়। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবস্থারও বিবর্তন ঘটেছে। অর্থনৈতিক সংকট, বিশ্বযুদ্ধ, জনকল্যাণমূলক রাষ্ট্রের ধারণা এবং সুপ্রিম কোর্টের নিহিত ক্ষমতার তত্ত্ব, এর ফলে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বর্তমানে পূর্বের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। রাজ্যগুলোর আর্থিক অনুদানের জন্য কেন্দ্রের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। ফলস্বরূপ সনাতন দ্বৈত দেখো কি বলা হচ্ছে, দেখো ফলস্বরূপ সনাতন দ্বৈত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বর্তমানে সহযোগী যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় রূপান্তরিত হয়েছে। তা সত্ত্বেও রাজ্যগুলোর স্বতন্ত্র রাজনৈতিক সত্তা অধিকার কখনোই পুরোপুরি বিলীন হয়নি। কেন্দ্রীয় সরকার শক্তিশালী হলেও তা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করেনি। তাই কাঠামোগত দিক থেকে এবং বাস্তব প্রয়োগের নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বের বুকে একটি সর্বোত্তম বা আদর্শ যুক্তরাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এবার উপসংহার দিয়ে তোমরা প্রশ্নের উত্তরটা শেষ করবে।